দর্শক, আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সঙ্গে আছে মাহফুজ মিশু। সবার আগে, বাংলাদেশ এই নীতি এবং প্রত্যাশা এবং আশা জাগিয়ে ক্ষমতায় আসা বিএনপি 6 মাসেরই মধ্যে পার করেছে। এই 6 মাসে বিএনপি সরকারের কূটনীতিতে কি কি অর্জন, কি চ্যালেঞ্জ এবং কূটনৈতিক নীতি কিভাবে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা আজ। একই সাথে রোহিঙ্গা সংকট, যেটি 2017 সালের এই দিনে যে বিশাল ঢল বাংলাদেশে এসেছিল, সেটিরও 9 বছর পার করে 10-এ পা দিল। ফলে রোহিঙ্গা সংকট নিয়েই বা নতুন সরকারের ভাবনা কি, আগের ভুলগুলো থেকে সরকার কি শিক্ষা নিচ্ছে, সেসব নিয়ে নির্মোহ বিশ্লেষণ করবো আমরা। তারেক রহমানের কূটনীতি এবং আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শামা ওবায়দ ইসলাম, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদকও বটে। মাননীয় প্রতিমন্ত্রী, স্বাগত আপনাকে। আপনার সঙ্গে আমরা মূলত কূটনীতি নিয়ে আলোচনা করতে চাই। যদি আপনাকে বলি আপা, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 9 বছর পার হয়ে গেল, আমরা কোনো রোহিঙ্গাকে ফেরত তো পাঠাতে পারিনি, বরং নতুন করে ইন্টারিম সরকারের সময় আরও অন্তত 1.5 লাখ রোহিঙ্গা যুক্ত হয়েছে। আপনাদের যে হিসাব, সরকারি হিসাব, সেই হিসাবে 12 লাখের বেশি রোহিঙ্গার আবাস এখানে। প্রকৃত সংখ্যা কেউ কেউ বলেন বেশি। প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা সংকট কি দিনকে দিন আরো জটিল হচ্ছে আপা? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পরে যমুনা টিভি টক শোতে আসলাম, তো আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। রোহিঙ্গা সংকটের 9 বছর পার হয়ে 10 বছরে পড়লো। সংকট এক কথায় বলা যায় আরও ঘনীভূত হয়েছে, আরও কমপ্লেক্স হয়েছে। এই যে সংখ্যাটার কথা আপনি বললেন 12 লাখ, এটা 12 লাখ না 13 লাখ না 14 লাখ, এটা বলা মুশকিল। কারণ আমাদের তথ্য অনুযায়ী প্রতিদিনই কম বেশি টুকটাক ঢুকছে মানুষ। ওখানে অন অ্যাভারেজ প্রতি বছর 30,000-এর বেশি শিশু ভূমিষ্ঠ হচ্ছে। সো পপুলেশন ইজ ইনক্রিজিং এভরিডে। তো সেই জায়গাটা থেকে লোক সংখ্যা দিয়ে তো বিচার করলে অবশ্যই অনেক কমপ্লেক্স। ক্যাম্পগুলোর অবস্থা শোচনীয়। আপনারা সকলেই জানেন যে আন্তর্জাতিকভাবে ফান্ড অনেক কমে গেছে। সেই কারণে আপনার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মেডিকেশন সব কিছু নেই এখন সমস্যা। জায়গা সংকুলন হচ্ছে না এখন, সেটাও একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যাজ ওয়েল, বাট যেটা হচ্ছে যে মিয়ানমার সরকারের দিক থেকে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কোনো উদ্যোগ কখনোই ছিল না। যখন আপনার যদি মনে পড়ে অতীতে যখন এই রোহিঙ্গা সমস্যা হয়েছে, বিএনপির সময়, শহীদ জিয়ার সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, বিএনপি গভর্নমেন্টের সময় যখন হয়েছে, তখন কিন্তু বিএনপি গভর্নমেন্টের একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ ছিল এটা সমাধানের জন্য, এবং সেটা সাকসেসফুলি তখন তৎকালীন সরকার প্রধানরা করতে পেরেছিলেন এবং সব আন্তর্জাতিক কমিউনিটিকে এক জায়গায় দাঁড়া করাতে পেরেছিলেন, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস। কিন্তু গত 17 বছরে ওই কাজটা আমরা হতে দেখিনি। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে দ্বিপাক্ষিক একটা চুক্তি হয়েছিল গত আওয়ামী লীগ সরকারের সময়, একটা চুক্তি হয়েছিল, পরে চীনও এটাকে সহযোগিতা করবে বলে তারা বলেছিল। কিন্তু যেহেতু আমাদের, যেটা আমি বিশ্বাস করি, যে যেহেতু গত সরকারটি খুব স্ট্রং একটা ডেমোক্রেটিক সরকার ছিল না, একটা গণতান্ত্রিক সরকার ছিল না, জনগণের ভোট ছিল না এবং জনগণের দ্বারা নির্বাচিত ছিল না, সেই কারণে নেগোসিয়েশন পাওয়ারটা ছিল জিরো। তো সুতরাং অন্যান্য স্টেক হোল্ডাররা যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু গত সরকারে চলতে হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের দিক দিয়ে। সেই অবস্থাটা বর্তমানে একটু উন্নত হয়েছে অবশ্যই, কারণ এখন একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত অবস্থায় আছে। আমরা বর্তমান সরকার মিয়ানমার সরকারের সাথে, আপনারা জানেন রিসেন্টলি মিয়ানমারে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে মিয়ানমারের নতুন সরকার, রাখাইন স্টেট, আরাকান আর্মি, প্রত্যেকটি স্টেক হোল্ডার, মানে মিয়ানমারের ভিতরেই একটা পলিটিক্স চলছে এখন, একটা পলিটিক্স চলছে। সেই দিক থেকে বিচার করলে আমরা কিন্তু কথা বলছি ওদের সাথে, ফর্মালি ইনফর্মালি কথাটা চলমান আছে, ডায়ালগ চলমান আছে। কিন্তু সমস্যার
লিটারালি সমাধান যদি করতে হয় তাহলে মানে বলতেই হবে যে চায়নার আরো অনেক মানে স্ট্রং ভূমিকা এখানে রাখতে আচ্ছা, হবে। তার মানে আমরা চীনের উপরে এই ইস্যুতে আস্থা রাখতে চাই। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, আপনি সহায়তা কমার কথা বলছিলেন, যেটা আসলে $1 বিলিয়ন ছিল, সেটা 700 এবং এখনো প্রতিশ্রুতির অর্ধেকই মিলে না। এবং এই ইস্যুটাকে আসলে অ্যালাইভ রাখাও একটা চ্যালেঞ্জ, কারণ গ্লোবালি এত কিছু করছে। এই অবস্থায় আপনার একটা নির্বাচিত সরকার, সংসদে আপনাদের 2/3 মেজরিটি আছে, ফলে এইটা আপনার সরকারের যে ফরেন পলিসি সেখানে কতখানি অগ্রাধিকার পাচ্ছে, এই প্রশ্নটা করছে এই কারণে যে কিছুদিন আগে যখন আপনার আরেকজন সহকর্মীকেও এই মন্ত্রণালয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের এখন দুজন, দায়িত্ব ভাগ করেছে, কারো ভাগেই রোহিঙ্গা ইস্যুটি নেই কেন? নাকি এটাকে আমরা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকের আলোকেই দেখছি শুধু? এটা মানে আলাদাভাবে উল্লেখ করা না থাকলেও এটা দ্বিপাক্ষিক বহুপাক্ষিকের মধ্যেই এটা পড়ে যায়। এবং এটা আপনারা দেখবেন যে আরেকটা কারণ হতে পারে যে ইন্টারিমের সময় রোহিঙ্গা ইস্যুর রোহিঙ্গা বিশেষজ্ঞ বা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একটা দায়িত্ব ছিল। তো সেই জায়গাটা থেকে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সেই দায়িত্বটা কিন্তু এখনো পালন করে যাচ্ছেন, এবং উনি কিন্তু তৎকালীন সময়ে সিকিউরিটির দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গাটা থেকে আমাদের সার্বিক যে ওখানে বর্ডার সিচুয়েশন, আমাদের সিকিউরিটির যে অবনতি হচ্ছে এবং আমাদের যে সংস্থাগুলো ওখানে বর্ডারে কাজ করছে, সেই সংস্থাগুলোর সাথে আরাকান আর্মির যে ডায়ালগ হচ্ছে, এগুলা আমরা যেভাবে মানে আমরা যেভাবে সেগুলো দেখভাল করি, পররাষ্ট্রমন্ত্রীও সেটা আরো নিবিড়ভাবে করেন। তো সেই জায়গাটা থেকে উনি সেই দায়িত্ব কিন্তু অলরেডি পালন করছেন। তার মানে এটা পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারে আছে। তো এটা দায়িত্ব পালন করছেন। কিন্তু অবশ্যই আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম এর আগে, যে এখন অন্য যে কোনো সময়, যে ইন্টারিমের সময় একটা ভালো কাজ হয়েছিল যে ডক্টর ইউনূসের সময় ইউএন এর সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তখন কিন্তু যেটা অলমোস্ট মানুষ ভুলতে বসেছিল রোহিঙ্গা সমস্যার কথা, সেটা আবার একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আবার একটা সাড়া জাগিয়েছিল। আমরা আগামী যে সেপ্টেম্বরে যে আগামী মাসে যে ইউএন সেশন হবে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি হবে, সেখানেও কিন্তু আবার রোহিঙ্গা বিষয়ে আমাদের আরেকটা বিশেষ সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবার কথা আছে। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে এই আগামী মাসে যে সভাটা হবে, সেই সভা থেকে আমাদের মানে রোহিঙ্গা ইস্যু সমাধানের একটা যৌক্তিক সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতে পারি। এটার কি সম্প্রতি মিয়ানমার 3 লাখ বাংলাদেশে থাকা রোহিঙ্গাকে তাদের জনগোষ্ঠী বলে স্বীকার করেছে, সেইটাকে খানিকটা ইতিবাচক অগ্রগতি, নাকি বাকিদেরকে বাংলাদেশি বলার চেষ্টা সেটা আবার খানিকটা অবনতি? অথবা যেটি প্রশ্ন আমাদের আরেক প্রতিবেশী, ধরেন ভারত সম্পর্কে আমরা অনেক কিছু জানি, শুধু সরকার টু সরকার না, মানুষ টু মানুষ, সিনেমা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রেসিডেন্ট, রাজনীতিবিদ, কিন্তু আমরা কি আসলে মিয়ানমারকে বুঝি বা তাদেরকে বোঝার চেষ্টা রাষ্ট্রীয় উদ্যোগে কেবল আপনার সরকার না, কোনো সময় আমরা করেছি খুব একটা? এগেইন হয়তো করি নাই, কিন্তু আমাদের এটা তো অল অ্যাবাউট প্রপার পলিটিক্যাল ইন্টেনশনটা ছিল আগে, যেটা মানে আমি বলেছি যে বিএনপির সময়, যেটা বিগত সরকারের সময় ছিল না, প্রপার মানে রাজনৈতিক সদিচ্ছাটা ছিল না। অনেক সময় এই যে আমরা রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, রোহিঙ্গা কমিউনিটিকে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আশ্রয় দিয়েছি, সেইটাকে ব্যবহার করে গত সরকার অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। বাট আমাদের কথাটা অনেক পরিষ্কার যে এখন আমাদের মানবাধিকারের দিক দিয়ে আমরা অবশ্যই আশ্রয় দিয়েছি। আপনাদের মনে আছে 2017 সালে ফার্স্ট স্টেটমেন্ট ওয়াজ মেড বাই লেট বেগম খালেদা জিয়া। উনি লন্ডনে বসে উনি তখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, এবং তখন ওখানে বসে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে না, এদেরকে আসতে দেওয়া হোক অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। ওরা কোথায় যাবে? তারা তো নো ম্যানস ল্যান্ডে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু অলওয়েজ বিএনপি ওয়াজ ফর দ্য হিউম্যান রাইটস রোহিঙ্গার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম এখন যে অবস্থা হয়েছে, এখন আমরা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছি। এখন আমাদের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, আমাদের লোকাল কমিউনিটির উপর একটা বিশাল চাপ। তো আমাদের নিরাপত্তার দিক দিয়ে এটা একটা অত্যন্ত নিরাপত্তার ঝুঁকির
মধ্যে আমাদের বর্ডার এলাকাগুলো আছে। তো সেই জায়গায় আমরা আমাদের একটা মাল্টি ফ্যাসেটেড একটা অ্যাপ্রোচ লাগবে। জি, কিন্তু আপা এই সমস্যাটা কি শুধু বাংলাদেশ আর মিয়ানমারের সমস্যা? ধরেন মিয়ানমার আমাদের এয়ার স্পেস ভায়োলেশন করেছে একাধিকবার, তাদের গুলি বন্দুক এমনকি স্থলমাইন আমাদের এদিকে এসছে, আমাদের 5-6 জন লোক প্রতি কয়েক মাস পর পর মারা যাচ্ছে। ফলে আমরা কি আসলে সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে মিয়ানমারের তুলনায় অনেক দুর্বল, নাকি আমরা বিষয়টাকে ঠিক মতো যেভাবে কোঅর্ডিনেট করার কথা অন্যান্য শক্তির সঙ্গে সেটা করতে পারছি না? বিষয়টা ঠিকমতো কোঅর্ডিনেট করারই এখন চেষ্টা চলছে। আমরা 6 মাস হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি বর্তমান সরকার, আমরা সেই কোঅর্ডিনেশনটাই করার চেষ্টা করছি, যে কারণ এখানে এটা এমন একটা সেনসিটিভ একটা বিষয়, এখানে জোরপূর্বকও কিছু করা সম্ভব না। মিয়ানমারের সাথে আপনার আরাকান আর্মি একটা ফ্যাক্টর, মিয়ানমার সরকার একটা ফ্যাক্টর, তাদের দুজনের সাথে নেগোসিয়েশন করে প্লাস মাইনাস করে একটা মানে সমঝোতায় আসাটা, একটা ডিলে আসতে হবে, সেই কাজটাই কিন্তু এখন চলমান আছে। এটা সহজ না, আই এম নট সেইং ইটস অ্যান ইজি ওয়ার্ক, এটা অত্যন্ত ডিফিকাল্ট, বাট এই কাজটা এখন করছে। সেই জন্য এটা ইটস নট বাংলাদেশ প্রবলেম, এই প্রবলেমটা বাংলাদেশ ক্রিয়েট করে নাই। এই প্রবলেমটা, এবং এই যে আপনি বললেন না যে 300, হ্যাঁ আপনি বললেন না যে আমাদের কিছু হ্যাঁ, প্রথম কথা এটা আমরা নীতিগতভাবে আমরা এগ্রি করি না যে তাদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছে। এটা আমরা তাদেরকে ডেকে আমরা কথা বলেছি এই ব্যাপারে মিয়ানমারের অ্যাম্বাসেডারের সাথে, এবং মিয়ানমার অ্যাম্বাসেডার সেটা আমাদেরকে জানিয়েছে, তার সরকারের সাথে এই ব্যাপারে কথা বলবে। ভেরিফিকেশন প্রসেসটা আমরা তাদেরকে দ্রুত করতে বলেছি, কারণ ভেরিফিকেশন সেটা অত্যন্ত ধীর গতিতে তাদের দিক থেকে চলছে। সেটা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যেন এটা দ্রুত গতিতে করে, এবং এটার বিভিন্ন কারণ থাকতে পারে। এই স্টেটমেন্টের পিছনে একটা আন্তর্জাতিক চাপ আছে। আপনারা জানেন যে গাম্বিয়াতে ওই মামলাটার কেস যেটা গাম্বিয়া সরকার করেছিল, সেটার একটা ইয়ে আছে, প্রক্রিয়াধীন আছে। তো সব মিলিয়ে একটা আন্তর্জাতিক চাপ হয়তো তারা ফিল করতে পারে, সেই কারণে এটা তাৎক্ষণিকভাবে এই স্টেটমেন্টটা দিয়েছে। বাট ইন দ্য লং রান যাদের মিয়ানমারে স্টেক আছে, চায়না, ইন্ডিয়া, আসিয়ান দেশগুলো, হ্যাঁ, সেই তাদেরকে কিন্তু আরো অনেক মানে প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখতে হবে, কারণ তাদের সবার সাথেই বাংলাদেশের অত্যন্ত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক অনেক ভালো। ধরেন একটা প্রতীকী হলেও এই রোহিঙ্গারা অল্প সংখ্যায় হলো প্রত্যাবাসন যদি আপনি শুরুও করেন, মানে আপনি যদি দিনে 1-2 হাজার 5,000 করেও পাঠান, তাইলেও এটা কয়েক বছর ইস্যু। এই প্রত্যাবাসন আপনার সরকার এই মেয়াদে শুরুর কোনো সম্ভাবনা দেখেন? আমরা দেখি অ্যাজ ইউ সেড, যে যদি অ্যাটলিস্ট শুরুও হয় তাহলে একটা দেয়ার ইজ এ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। হ্যাঁ, আমরা দেখতে পাবো ঠিক আছে, হয়তো অ্যাট সাম পয়েন্ট আমরা তারা সসম্মানে সেফলি তাদের দেশে ফেরত যেতে পারবে, এটার একটা সম্ভাবনা তৈরি হবে। তো সেই জায়গাটা আমরা আশাবাদী। জি, একটা বিরতি নেই, বিরতির পরে ফিরে আমরা আপনার সরকারের কূটনীতি, বিশেষ করে এই 6 মাসে সরকারের কূটনৈতিক সাফল্য সবচেয়ে বড় কোনটা এবং সবচেয়ে চ্যালেঞ্জ আপনি কোনটা ফিল করছেন সেই প্রসঙ্গে কথা বলব। দর্শক, আমরা কথা বলছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপির সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপির সঙ্গে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে জানতে চাওয়া ছিল যে এই যে সবার আগে বাংলাদেশ যে নীতির কথা আপনারা নির্বাচনী ইশতেহার বলেন, 31 দফা বলেন, স্লোগানে বললেন, সেটি করে ক্ষমতায় আসলেন, গত 6 মাসে এই সবার আগে বাংলাদেশ যে নীতি সেটা কূটনীতিতে কতখানি প্রতিফলিত হলো, বা আপনার সরকারের এই স্বল্প সময়, আমরা জানি মূল্যায়নের জন্য যথেষ্ট না, তারপরেও সবচেয়ে বড় সফলতা কি আসলে কূটনীতিতে? দেখুন, এই যে আপনি বললেন না যে সবার আগে বাংলাদেশ বলে আমরা নির্বাচন আগে বলে আমরা ক্ষমতায় আসলাম বা সরকার গঠন করলাম, সেটা ঠিক না। আসলে বস্তুত এই ফরেন পলিসিতে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশ ফার্স্ট নীতিটা সবসময় বিএনপি ছিল। হ্যাঁ, এবং আপনার যদি 78, 79, 80-তে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ফরেন পলিসি দেখেন, ইট ওয়াজ দ্য সেম ফরেন পলিসি। হি অলওয়েজ বাংলাদেশের স্বার্থটাকে উনি সবসময় আগে দেখেছেন, এবং হয়তো লিটারেলি এটা কোনো একটা স্লোগান হিসেবে তখন আসে নাই, হ্যাঁ, বাট এখন কর্মপদ্ধতি একই ছিল। এবং সেই জায়গাটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অলওয়েজ মেনটেন করেছেন,
এখন সেটা অনেক বিভিন্ন কারণে, কারণ গত 17 বছর অনেক কিছু ঘটেছে, তো সেই কারণে আমরা মনে করি যে এটাকে আরো ক্লিয়ার করার দরকার বাংলাদেশের জনগণের জন্য এবং আন্তর্জাতিক ভাবেও এটা আরো ক্লিয়ার করার দরকার যে বাংলাদেশের ফরেন পলিসিটা এখন আমরা আমাদের জনগণের স্বার্থটাকে প্রথম বিবেচ্য বিষয় হিসেবে আমরা নিব যখন যে কোনো দেশের সাথে, রাষ্ট্রের সাথে যখন আমরা দ্বিপাক্ষিক যে কোনো চুক্তি, এমওইউ বলেন বা কোনো আপনার এগ্রিমেন্ট বলেন, যখনই আমি অন্য কোনো দেশের সাথে আমি করব, সেটা আমার মাথায় সবচেয়ে আগে থাকতে হবে বাংলাদেশের জনগণ। সেইটা যেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যেটা প্রথম শুরু করেছি, প্রথম আমাদের সাফল্য হচ্ছে যে দেখুন, আমরা যখন সরকারের দায়িত্বভার গ্রহণ করলাম, সাথে সাথেই আমরা গালফ ওয়ার শুরু হলো, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদেরকে এমনভাবে আঘাত করেছে এমন সময় যে আমরা অলরেডি কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতিকে আমরা ইনহেরিট করেছি, আমরা একটা ভঙ্গুর অর্থনীতিকে আমরা পেয়েছি। সেই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আবার আমাদের একটা যুদ্ধের মোকাবেলা করতে হলো, সেই রেশ এখনো চলছে। মোকাবেলা করতে গিয়ে আমরা 12 জন বাংলাদেশি আমাদের রেমিটেন্স যোদ্ধাকে হারালাম বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যের। এবং আবারও আমি এটা জোর দিয়ে বলতে চাই, শহীদ জিয়ার ওআইসিতে ওনার ভূমিকা এবং মধ্যপ্রাচ্যে ওনার ইসলামিক দেশগুলোতে ওনার যে ফরেন পলিসি উনি অ্যাপ্লাই করেছিলেন বাংলাদেশকে একেবারে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, সেই ফরেন পলিসিটি কিন্তু এখন আমাদের যখন ক্রাইসিস টাইম হয়েছে, যখন আমাদের বিশাল এক জনগোষ্ঠী বাইরে আছে এবং মধ্যপ্রাচ্যের উপর বিভিন্ন দেশের উপরে আমরা নির্ভরশীল আমাদের এনার্জির জন্য, আমাদের বিভিন্ন আপনার জিনিসের জন্য, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই যুদ্ধের সময় এই প্রত্যেকটা দেশ, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইউএই, প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু তাদের স্ব দেশে যে আমাদের দেশের নাগরিকরা থাকে তাদের সুরক্ষার জন্য তারা আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করেছে। ইরানে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ছিলেন, এখনও অনেক স্টুডেন্ট ওখানে পড়াশোনা করছে বাংলাদেশের, তারা ওই যুদ্ধাবস্থায় যখন খুবই খারাপ অবস্থা, তখন কিন্তু আমরা যাতে সেফলি এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেটা কিন্তু ইরানের সরকার, সৌদি আরবের সরকার, প্রত্যেকটি সরকার আমাদেরকে সহযোগিতা করেছে। মানে আপনি বলছেন বাংলাদেশের ভিজিবিলিটি বা অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে? হ্যাঁ, অবশ্যই সেটা কিন্তু, এবং সেইটা মোকাবেলা আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সফলতার সাথে করতে পেরেছে, কারণ আমাদের মিশনগুলোও কিন্তু তখন খুব ডেডিকেটেডলি কাজ করেছে, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। তারপরে আমাদের দ্বিতীয় সাফল্য হচ্ছে যে আমাদের জাতিসংঘে আমাদের ইউএনজি প্রেসিডেন্সি জয়লাভ। সেখানেও কিন্তু আমাদের যে 83টা মিশন আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্মকর্তারা আছে, প্রত্যেকেই অত্যন্ত মানে ভালোভাবে কাজ করেছে, যাতে আমাদের যে কারণে এই সফলতা, এবং সবচেয়ে বড় এটা মূল কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন যে উনি যেন এই নির্বাচনে অংশগ্রহণ করেন, বাংলাদেশ যেন এই রেসে আগেও ছিল, বাট এটা যেন আমরা ভালোভাবে পার্টিসিপেট করি। এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে যে বাংলাদেশের উপরে সারা বিশ্বের বা ভোটার যারা ভোট দিয়েছে এই ইউএনজি প্রেসিডেন্ট ইলেকশনে, তাদের একটা আস্থা তৈরি হয়েছে, কারণ নির্বাচনটা ভালো হয়েছে, বাংলাদেশে একটি স্টেবল গভর্নমেন্ট আছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে যে কমিটেড টু ইটস পিপল। তো সেই কারণে আমি মনে করি যে এইটা অনেক বড় একটা সহায়ক ছিল এই বিজয়ের পিছনে। আপনি মধ্যপ্রাচ্যের কথা বলছিলেন, আমরা সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন একটা জোটে, যেটি সৌদি আরব, টার্কি এবং পাকিস্তান আছে, এবং সেটি একটি ডিফেন্স জোট, আমরা সেটিতে যুক্ত হওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছি কিনা, নীতিগতভাবে আমরা রাজি সেটুকু বুঝি। সেক্ষেত্রে এই জোটে যে যুক্ত হওয়া না হওয়া, সেটার আমাদের লাভ কি ক্ষতি কি, সেটাও আমরা বিশ্লেষণ করছি কিনা সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়? অবশ্যই দেখুন, যে কোনো এখন গ্লোবাল পলিটিক্সটা এমন হয়ে গেছে যে এখন আপনার প্রত্যেকটা দেশই কিন্তু একটা জোটের অন্তর্ভুক্ত হচ্ছে, বৃহত্তর জোট। আপনার ধরেন আমাদের এদিকে যদি সাউথ এশিয়ার দিকে চিন্তা করি, আমাদের এখানে সার্ক আছে, বিমস্টেক আছে, ওদিকে আপনার ইন্দো প্যাসিফিক, কোয়াড, বিভিন্ন জোট, কিন্তু ব্রিক্স, বিভিন্নভাবে কিন্তু জোট সারা পৃথিবীতে আছে।
এই জোটটা আমি মনে করি যে এই যুদ্ধ পরবর্তী সময় এই সৌদি আরব, পাকিস্তান, টার্কি তারা অত্যন্ত আই থিঙ্ক এটা এই রিজিনাল একটা সিকিউরিটির কথা চিন্তা করে একটা ডিফেন্স প্যাক্ট যেটা প্রথম শর্তই প্রথম পয়েন্টটাই হচ্ছে যে একটা দেশের উপর হামলা হলে সেটা ধরেই নেওয়া হবে 3টা দেশের উপর হামলা হয়েছে। তো বেসিক্যালি একটা ডিফেন্স প্যাক্ট যেখানে 3 দেশ এবং দেশের অর্থনীতি, দেশের জনগণকে রক্ষার জন্য একটা সিকিউরিটি প্যাক্ট। তো এইখানে ইটস ওপেন টু অল, যারা যোগ দিতে চায় সেইখানে বাংলাদেশ যুক্ত হবে নাকি, অবশ্যই বাংলাদেশ এটা কনসিডার করছে, চিন্তা করছে। এবং অবশ্যই এগেন আই কাম ব্যাক টু বাংলাদেশ ফার্স্ট, বিকজ এখানে যদি আমরা মনে করি যে যোগ দিলে বাংলাদেশের উপকার বেশি হবে, আমাদের অর্থনীতিতে উপকার হবে, আমাদের যেই কর্মসংস্থান ক্রিয়েশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ম্যানিফেস্টোতে, আমাদের ম্যানিফেস্টো যেটা আছে এটা যদি আমরা করতে চাই, জব ক্রিয়েশন করতে চাই, আমাদের যদি অর্থনীতি আরও স্টেবল হয়, আমাদের কারণ আপনারা জানেন যে এই টার্কির সাথে আমাদের অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। রিসেন্টলি টার্কি থেকে হাই লেভেল কিছু ভিজিট হয়েছে। আমাদের সৌদি আরবের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক আছে। 30 লাখের উপরে 40 লাখের কাছাকাছি বাংলাদেশি ওখানে কর্মরত আছে। তো সেই জায়গাটা থেকে বিচার করলে আমরা অবশ্যই এটা বাংলাদেশ সরকার এটা কনসিডার করছে, বাট এগেইন ফাইনাল ডিসিশন উইল ডিপেন্ড অন হোয়াট উই উইল গেইন ফ্রম দ্য এগ্রিমেন্ট। যদি আমরা মনে করি যে আমাদের গেইনের পাল্লা ভারী, যে আমাদের উপকারটা বেশি হবে, দেশের মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই নিশ্চয়ই সরকার আপনি যা বলছেন সেইটাই হবে, নাকি হচ্ছে বিষয়টা এরকম হবে যে আমাদের উপরে সৌদি আরবের প্রেশার কতখানি, সৌদি আরবের উপর আমরা কতখানি ডিপেন্ডেন্ট, টার্কির সঙ্গে আমার ডিফেন্স এগ্রিমেন্ট কি ধরনের, একটা দেশ যখন সিদ্ধান্ত নেয়, একটা দেশ যখন তখন তো এই স্ট্র্যাটেজিক বিষয়গুলো চিন্তা করেই নেয় যে টার্কির সাথে আমাদের কি কি দ্বিপাক্ষিক আছে, আমাদের তাদের সাথে ট্রেড কত, আমাদের তাদের সাথে ডিফেন্সে কত, আমাদের তাদের সাথে কি কি ভাবে আমরা তাদের সাথে মাল্টিল্যাটারালি যুক্ত আছি। একইভাবে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলে অবশ্যই এগুলো সব ফ্যাক্টরি মানে স্ট্র্যাটেজিক ভাবে চিন্তা করা হবে এবং সিদ্ধান্ত ওইভাবে আসবে। দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে এক ধরনের টানাপোড়েন, বিশেষ করে 5 আগস্টের পর থেকে ব্যাপক মাত্রায়, যদিও তারা বলছিল নির্বাচিত সরকারের সম্পর্ক ভালো হবে, লক্ষণও সেরকম ছিল। সবশেষ 5 আগস্ট পলাতক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত যিনি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, এবং সেটি নিয়ে আবার টানাপোড়েনটা বাড়লো কিনা, এবং এই সম্পর্কে আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে বা ওয়ার্কিং রিলেশনটা আরেকটু স্মুথ হবে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার সেখানে অবস্থান করা সেটি প্রধান বাধাও আপনারা মনে করছেন কিনা? দেখুন, হিসাবটা কিন্তু খুব সিম্পল। আপনি দেখেন, ইন্ডিয়া বাংলাদেশকে 3 দিকে ঘিরে রেখেছে, অ্যান্ড বাংলাদেশও ইন্ডিয়ার 3 দিকে আছে। আমাদের নেইবারের সাথে আমাদের সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। আবার আপনার সমস্যাও কিন্তু আপনার নেইবার বা পড়শির সাথেই বেশি থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বিএনপি যখনই সরকারে এসেছে চেয়েছে ভারতের সাথে একটি সুসম্পর্ক থাক। এখন আমাদের আবার সুযোগ এসেছে সরকার গঠন করার। এখনও আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক থাক একটা, কারণ আপনার যদি সম্পর্ক না থাকে, আপনি যদি ফরওয়ার্ড লুকিং একটা ভিশন নিয়ে না এগোতে পারেন, তাহলে সমস্যার সমাধানগুলো হবে না, এবং সমস্যার সমাধানগুলো না হলে আমাদের দেশের জনগণ ডিপ্রাইভ হবে। সবচেয়ে বড় যেটা সমস্যা ওদের সাথে সেটা হচ্ছে পানি। এই পানির সমস্যা যদি সমাধান করতে হয়, গঙ্গা চুক্তি বলেন, আরো তিস্তা বলেন, যে বিভিন্ন নদী আমাদের পানি নিয়ে সমস্যা আছে, এইগুলো সমস্যা সমাধান করলে তো ওদের সাথে আমাদের বায়োল্যাটারাল মেকানিজমটা চালু রাখতে হবে, আমাদের কথাবার্তাগুলো চালু রাখতে হবে। সেটা তো আমরা করতে চাই। আমরা চাই যে আমাদের হাই লেভেল ভিজিট হোক, সেটা তো অবশ্যই চাই, কিন্তু একই সাথে এটা তো মানতেই হবে যে জুলাই পরবর্তী সময়ে যেখানে 17 বছরে ভারতে ফরেন পলিসিটা একপাক্ষিক ছিল, একটি দলের উপর ছিল, একজন ব্যক্তির সাথে ছিল, সেই জায়গা থেকে ঘুরে এসে তারাও তাদের ফরেন পলিসিটা তারা চেঞ্জ করবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে
শেখ হাসিনার ওখানে অবস্থান করাটা যে এবং সে যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ যারা যারা সাজাপ্রাপ্ত, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে যে তারা অর্ডার দিয়েছে বিভিন্ন খুন গুমের, সেই জায়গাটা থেকে যদি তারা এখনো ওখানে থাকে সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, বিকজ উই অলসো হ্যাভ টু অ্যাড্রেস দ্য ইস্যু যে আমাদের এখনো জুলাইয়ের যে আমাদের ক্ষতগুলো এখনো তরতাজা আছে। ঠিক আছে, এখন অবশ্যই অনেকে একটা রিজন দেয় যে আচ্ছা রাষ্ট্র চালাতে গেলে এত ইমোশনাল হলে চলে না, ইউ হ্যাভ টু বি প্র্যাগমেটিক, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। সেটা যেমন সত্য, আবার একইটাও সত্য যে বাংলাদেশ, আমরা যখন বলি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমরা চলছি, সেই জায়গাটা থেকে বিচার করলে তো অবশ্যই আমরা চাইবো যে ভারত রিয়েলাইজ করবে যে তারা 17 বছর ধরে যে বিনা ভোটের একটি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল সেটা বাংলাদেশের জনগণকে ক্ষতি করেছে, বাংলাদেশের ডেমোক্রেসিকে ধ্বংস করেছে। সেই জায়গাটা যখন ভারত রিয়েলাইজ করবে, ভারত সেই এবং শেখ হাসিনাকে যেই দাবি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটা ভেরি ক্লিয়ার একটা ব্রিফিং গেছে, তো সেই জায়গাটা থেকে সেই সমস্যাগুলো যখন তারা অ্যাড্রেস করবে, যেমন শহীদ ওসমান হাদির আসামিরা, খুনিরা, তারা ওই ভারতের জেলে আছে, তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা একাধিক চিঠি চালাচালি করেছি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী, এবং সেটা চলমান আছে। সেটার খবরটা একটু পজিটিভ, সেটা তারাও আগাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটাও তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। আসাদুজ্জামান কামালের জন্য আমরা আলাদাভাবে একটা চিঠি দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু চলমান আছে। তো কিন্তু আমি বলি 5 তারিখের ঘটনার যেটা হয়েছে সেটা আমাদেরকে আবার একটু ব্যাকফুটে নিয়ে গেছে। এটা বাস্তবতা। আমরা তো চাচ্ছিলাম যে একটা সম্পর্ক, আমি তো যেহেতু এখন আগে বিরোধী দলের কথা বলতাম, বা আগে আপনাদের এখানে এসছি বিভিন্ন সমস্যা নিয়ে আমরাও কথা বলতাম, কিন্তু এখন যখন আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আছি, আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্যাগুলা সমাধান করতে হলে নেইবারের সাথে, সেইগুলোর জন্য অ্যাড্রেস করতে হলে আমাদের হাই লেভেল ডায়ালগ প্রয়োজন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা থাকা প্রয়োজন। আপা তার মানে শুধু কূটনীতি দিয়ে হচ্ছে না, এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের অনেকগুলো বিষয় আছে ভারতের সঙ্গে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন ওথ নেন, সেদিনই ভারতীয় প্রধানমন্ত্রী তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, যাব করেও যাওয়া হচ্ছে না, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। কিন্তু আমরা এটুকু বুঝি যে ওনার দিল্লি সফর হবে, হয়তো দিনক্ষণ আপনারা সেই সফরে আমাদের অগ্রাধিকার কি? আপনি পানির কথা বলছিলেন, আপনি আসাদুজ্জামান খান কামালকে আলাদা করে ফেরত চাইলেন, ফলে একটা কিছু তো ভিজিবল হতে হবে, সেই জায়গায় আমাদের অগ্রাধিকার। হ্যাঁ, ভিজিবল তো অনেকগুলো আছে, যেমন এই বছর গঙ্গা চুক্তিটা রিনিউ হবে। হ্যাঁ, তো সেটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ওখানে যে এইসব গত স্বৈরাচার সরকারের যে আসামিরা ওখানে বসে আছে, তাদেরকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী দ্রুত ফেরত দেওয়া, এটার একটা ব্যাপার আছে। বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিট আছে, সেই ট্রেড ডেফিসিটটা আমরা কিভাবে পূরণ করতে পারি সেটার একটা ইস্যু আছে। বাংলাদেশের সাথে ভারত আর বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে সম্পর্কটা হবে, সেটা ফরওয়ার্ড লুকিং। আমরা অনেক, যখন দুটো দেশ কথা বলে, দুটো দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলে, তখন কিন্তু সদিচ্ছা থাকলে, দুই দেশেরই যদি সদিচ্ছা থাকে, পলিটিক্যাল উইল থাকে, ইচ্ছা থাকে, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়, অনেক নতুন কিছু করা সম্ভব, যেটা বিগত দিনে করা যায়নি। তো সেই জায়গাটা থেকে তো আমি আশাবাদী হতে চাই, কিন্তু আবারও বলছি 5 তারিখে একটা নিষিদ্ধ সংগঠন, যদিও আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি বিএনপি নীতিগতভাবে, বাট যে তাদের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। তো একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা যখন ওখানে ওপেনলি বসে প্রেস কনফারেন্স করে, সেটা আপনার অনলাইনে প্রচার হয় এবং সেটা করতে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, সেখান থেকে তখন কিন্তু আমাদের জন্য এটা বিব্রতকর এবং আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আবার এটা মানে ডিল করা। তো আমরা আশা করব যে ওই জায়গা থেকে ভারতের সরে আসবে, আমরাও চেষ্টা করছি যে দেখা যাক যে, কিন্তু অবশ্যই
একটা সুরা তো হতেই হবে জি ভবিষ্যতে। আপা, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি একটা বিশেষ কোনো পক্ষের দিকে বাংলাদেশ ঝুঁকছে কিনা এই প্রশ্নটা কেউ কেউ তুলছে, বিশেষ করে আপনি যখন পাকিস্তান, টার্কি, সৌদি আরব লেড একটা জোটে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে দিল্লি সফরের ক্ষেত্রে এই যে আসাদুজ্জামান খান কামালকে আলাদাভাবে ফেরত চেয়ে চিঠি দিলেন, এইটা কি এরকম কোনো ইঙ্গিত দেয় যে তাকে আগে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে এরকম কোনো না, বাড়তি আমরা আলোচনা আমরা সবাইকেই করছি? ফেরত চাচ্ছি, যারা অভিযুক্ত আসামি, যাদের নামে যাদের সাজা হয়ে গেছে, তাদের সবাইকে আমরা ফেরত চাচ্ছি। যেহেতু আসাদুজ্জামান কামাল ওয়াজ দ্য হোম মিনিস্টার অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড প্রমাণ আছে যে উনি ডিরেক্টলি অর্ডার দিয়েছেন গুলি করার এবং বিভিন্ন রকম ভাবে মানুষ খুন করার। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা বাংলাদেশের জনগণ তো চায় যে ওনাকে ফেরত এনে ওনার ডিউ প্রসেসে ওনার সাজাটা পূর্ণ হবে। তো সেই জন্যই আমরা চাচ্ছি, কিন্তু চাচ্ছি আমরা কিন্তু উনি সবাইকে অগ্রাধিকার তালিকায় আছেন আপনাদের? অবশ্যই, বিকজ উনি তখন তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ওনার তত্ত্বাবধানেই পুলিশ র্যাব তখন কাজ করেছে। আপনাদের নির্বাচনী ইশতেহারে একটা বড় জায়গা ছিল কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ আনা, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নানান উদ্যোগ বা স্বপ্নের কথা আপনারা শুনিয়েছিলেন। সেই বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? কারণ এখানে সাংঘাতিক রকমের জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আপনিও হয়তো স্বাভাবিক বলবেন না। ফলে আমাদের যারা বিদেশি ইনভেস্টর তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন আসলে? দেখেন, ওই যে প্রথমেই বললাম যে আমরা এসেই কিন্তু যুদ্ধের মধ্যে পড়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি আরও টাকে সচল করতে সময় লাগছে। সেটা কিন্তু আমাদের অর্থমন্ত্রীও বলেছেন যে ইটস টেকিং টাইম, বিকজ আমরা একটা ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছি। এনার্জি ব্যাপারেও একই, এনার্জি সমস্যাটা তো কেউ অস্বীকার করছে না, সমস্যাটা আছে, কিন্তু সমস্যা সমাধানে সরকার সচেষ্ট আছে। এই জায়গাতে আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সাফল্য এই 6 মাসে, যেটা আমাদের দেশের ম্যানিফেস্টো অনুযায়ী যেটা আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কর্মসংস্থান তৈরি করা, সেই কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে এবং বিদেশি ইনভেস্টররা যাতে সহজে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে তাদেরকে আকৃষ্ট করার জন্য ইতিমধ্যে দেখেছেন যে একটা আইন পাশ হয়েছে, বাংলাদেশ ইনভেস্ট নামে একটা 3টি সংস্থাকে একীভূত করা হয়েছে। এটার মূল উদ্দেশ্যটা কি? ওয়াই? কারণ যে আমরা চাই যে একটা ওয়ান স্টপ সার্ভিস থাকুক বাংলাদেশে যারা ইনভেস্ট করবে, ইনভেস্টরদের জন্য তাদের 4 জায়গায় 10 জায়গায় ঘুরে বেড়াতে না হোক, দুর্নীতি কম হোক, কারাপশনকে জিরো জায়গায় নিয়ে আসা। সেই জন্য কিন্তু আরও একটা মানে পুরো সিস্টেমটাকে, প্রসেসটাকে ট্রান্সপারেন্ট রাখার জন্য, সহজ রাখার জন্য এই কাজটা করা হয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ ইনভেস্ট এই প্রসেসটা চালু করার কারণে, এই অর্গানাইজেশনটা থাকার কারণে ইনভেস্টমেন্ট বাড়বে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা আরএমজির বাইরে গিয়ে আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল, আমাদের যেটা অত্যন্ত আমাদের একেবারে ন্যাচারাল, আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের পাট, আমাদের জুট, এটা ন্যাচারাল বায়োডিগ্রেডেবল ফাইবার, এইটাকে আমরা কিভাবে রপ্তানি করতে পারি, আমাদের ফার্মাসিউটিক্যালের জন্য নতুন নতুন রপ্তানি বাজার খোঁজা, আমাদের লেদার সিরামিক্সের জন্য নতুন নতুন বাজার খোঁজা, এবং আরও বিশেষ করে যে আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেই একটা খাত রেখেছেন ক্রিয়েটিভ ইকোনমি, সেটার মাধ্যমে একদিকে যেমন নারীদের ক্ষমতায়ন হবে, কারণ এখানে বেশিরভাগই নারীরা ইনভলভড, আরেকদিকে আবার এই আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি, আমাদের কালচার মেইন স্ট্রিম ইকোনমিতে যুক্ত হওয়ার একটা সুযোগ আছে। ফল আমরা কবে পাবো? ফল তো ভাই আপনি ওভারনাইট তো হবে না, কারণ এগুলো তো কখনোই কোনো সরকারি এগুলো চিন্তাও করে নাই, ইনোভেটও করে নাই এবং ইমপ্লিমেন্ট করার চিন্তাও ভাবে নাই। কিন্তু এখন তো আমরা করছি, কিন্তু আপনাকে একটু সময় তো দিতে হবে। আমাদের অর্থনীতি যেই বাজেটটা দেওয়া হয়েছে রিসেন্টলি, আমাদের এই অর্থ বছর যে বাজেট দেওয়া হচ্ছে, আমি মনে করি আমাদের অর্থনীতিটাকে স্টেবল করার জন্য এটি একটি ভালো বাজেট। এই বাজেটটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই বাজেটটাকে যদি আমরা ঠিকমতো কাজে, মানে যেসব খাতে বাজেট আছে যেগুলো কাজে লাগাতে পারি, আমরা মনে করি যে উত্তরণ সম্ভব। এই ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ সম্ভব। পরিস্থিতি, তারপরে এই যে জঙ্গি নিয়ে নানান আলোচনা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই অঞ্চলে, শুধু বাংলাদেশ না ভারত সহ
আইএসের কর্মকাণ্ড চালানো নিয়ে যেসব কথাবার্তা, সেগুলো কি ইনভেস্টরদেরকে এক ধরনের আতঙ্ক বা ভয়ও দেখাতে পারে না? এগুলো তো এই আলোচনাগুলো তো সব সময় হয়ে আসছে, এবং আমি মনে করি জঙ্গি আলোচনাটা অনেক ক্ষেত্রেই ম্যানমেড, এবং এটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ সেদিনও ওই যে আপনি 5 তারিখে প্রেস কনফারেন্সের কথা বললেন, ওখানেও তারা জঙ্গির কথা বলেছে, তাই না? তো এইটা তো এই যে বাংলাদেশের জঙ্গি আছে, না, বাংলাদেশে কিন্তু জাতিসংঘ কি আওয়ামী লীগের কথাই বলবে? টেররিস্ট আছে। আমি শেষ করি, এই পলিটিক্যাল রেটরিকটা বা এই ন্যারেটিভটা আওয়ামী লীগের পলিটিক্সের একটা বড় অংশ, এবং তারা সবসময় দেখাতে চায় যে আওয়ামী লীগ না থাকলেই জঙ্গি থাকে, আওয়ামী লীগই জঙ্গি দমন করে। কিন্তু জঙ্গি আছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা কিন্তু আমরা পাইনি, এবং তারা বলছে এটার কোনো বেসিসও নাই। আমরা মনে করি, দেখেন, আবারও আমরা যেরকম ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা ভঙ্গুর একটা সিস্টেমও পেয়েছি। পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। র্যাব বাহিনী তো র্যাবের নামে যে তকমাটা লেগেছে, তাদেরকে করে কি বলে আন্তর্জাতিকভাবে র্যাবকে একেবারে একটা অ্যাবলিশ করার মতো একটা অবস্থা লেগেছে। র্যাব অ্যাবলিশ হবেও, সেটা হবেও করে আপনারা আরেকটা নামে একই না। আমরা, কারণ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, কারণ আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আরও যারা আমাদের এই ডিফেন্সে আছে, তারা যেন মানে প্রকৃত অর্থে তাদের দায়িত্বটা পালন করতে পারে, আরও সক্ষমতা অর্জন করতে পারে, এবং জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারে। সেই লক্ষ্যে কিন্তু এই বাহিনীগুলোকে সাজানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সরকার কাজ করছে। সেই সময়টা তো আপনাদের দিতে হবে ভাই, সেই সময় দিতে হবে, এবং সেই কাজটা চলছে। এবং এখনও কিন্তু আমি আপনাকে শেষ করব, যেহেতু আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি মাঠে ময়দানে কাজ করি, এখনও যাই, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্র শনিবার আমি এলাকায় যাই। আমরা এই ইন্টারিমে ইউনূস সাহেবের 1.5 বছরে এবং আমাদের 6 মাসেও কিন্তু এখনো ক্লিনজিং পুরোপুরি শেষ হয় নাই, এখনো উল্টাপাল্টা লোকজন এদিক সেদিক রয়ে গেছে। তো এগুলো বাস্তবতা মেনেই কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, সরকার চালাতে হচ্ছে। আপা, সরকার কি বিশেষ কোনো দিকে ঝুঁকছে? ধরেন, বিশেষ করে চীনের সঙ্গে যখন আমরা 2+2 কিংবা টার্কির সঙ্গে আগে 2+2 ছিল, ফলে সেটি আমাদেরকে অন্য বন্ধু রাষ্ট্র যারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, তাদের সাথে কোনো একটা দূরত্ব বাড়াতে পারে কিনা, বা সেটি কোনো ভুল বার্তা দিতে পারে কিনা, সেটি নিয়ে আলাপ আলোচনা করবো। তার আগে দর্শক আবারও ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিশেষ কোনো দিকে ঝুঁকছে কিনা, বিশেষ করে চীন এবং টার্কির সঙ্গে যে 2+2 ডায়ালগের উদ্যোগ, সেইটি অন্যদেরকে কি বার্তা দেয় আসলে আপনার অন্য ডেভেলপমেন্ট পার্টনার বা বন্ধু রাষ্ট্রগুলোকে? না, কোনো বার্তাই দেয় না। আমরা সব ডেভেলপমেন্টের পার্টনারদের সাথে খুবই ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট সম্পর্ক আছে। আপনি দেখেন, আমাদের যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এখন যেই সম্পর্ক, অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত মানে উচ্চ পর্যায়ের একটা ভালো সম্পর্ক আছে। চীনের সাথে একই সাথে আমরা চীনের সাথে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, তাদের চীনা ইনভেস্টমেন্ট এখানে আসা, একটা ইকোনমিক জোন হওয়া, এগুলোও চলছে। আবারও আমরা যদি আমাদের মূল নীতিতে অটল থাকি যে বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কিছু করব না, সেখানে চীন অথবা যুক্তরাষ্ট্রের কোনো কিছু মনে করার কারণ নাই। এবং আমি বারবারই কথা বলি যে একটি দেশের সাথে সম্পর্ক ভালো হলেই দ্যাট ডাজন্ট মিন যে তার অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ হবে। এবং বাংলাদেশ ওই ফরেন পলিসিটাই অ্যাচিভ করার চেষ্টা করছে। আমার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, ভারতের সাথেও সম্পর্ক থাকবে, চায়নার সাথে সম্পর্ক থাকবে, টার্কির সাথে সম্পর্ক থাকবে, কারণ এদের সবার সাথে আমাদের ইন্টারেস্ট ভিন্ন ভিন্ন। সবার সাথে বাংলাদেশের আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে মূল জায়গাটা, যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু ভিন্ন, কোনোটাই কিন্তু একটার সাথে আরেকটা মিল নেই। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র নীতিটা আমরা এমনভাবে আগাচ্ছি যে আমরা সবার সাথে সম্পর্কটা রাখতে চাই, ট্রান্সপারেন্টলি রাখতে চাই, এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করে। কোনো দিকে কি আমরা একটু হেলে পড়ছি? না, এটা একটা ন্যারেটিভ আপনারা বলবো না, মিডিয়া বা অন্য কেউ তৈরি করার চেষ্টা করছে যে আমরা হয়তো এখন যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটু সম্পর্ক মানে এখন এই
ইউনূস সাহেবের সময় তো একেবারে জিরো ছিল, এখন উন্নত হচ্ছে না, সেটা সে অনেকে ভাবতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমি কেন বলছি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তো প্রত্যেকটি মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, একই সাথে ওয়েস্টার্নদের সাথে সম্পর্ক ভালো ছিল। আমরা নট অনলি দ্যাট, আমরা চেষ্টা করছি আসিয়ান যে গ্রুপটা আছে সেই গ্রুপে সেই জোটে যুক্ত হওয়ার আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, কারণ সেখানে আমাদের অনেক স্বার্থ জড়িত আছে। আমাদের সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স এই দেশগুলোর সাথে কিন্তু আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, ইস্যুস আছে, এবং হ্যাঁ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান দেশগুলো যদি তারা একটু এগিয়ে আসে, আরও আমরা অগ্রসর হওয়ার সুযোগ আছে সেই জায়গাটা থেকে কিন্তু, এবং ওখানে জনশক্তি পাঠানোরও একটা বিরাট স্কোপ আছে। তো সেই জায়গাটা থেকে, এবং আরেকটা যেটা আমরা এখন খুবই ফোর্সফুলি চেষ্টা করছি সেটা হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ কিন্তু আমাদেরকে এবার সম্পূর্ণভাবে জাতিসংঘে ভোট, এই ইউএনজি প্রেসিডেন্ট ভোট দিয়েছে, এবং আফ্রিকায় আমি যে সকল দেশে এই সফর করেছি, মরক্কো, সেনেগাল, বিভিন্ন জায়গা, আমার সাউথ আফ্রিকা যাওয়ার কথা, এই দেশগুলো কিন্তু অনেক ইন্টারেস্টেড, ইথিওপিয়া, এবং ওখানেও কিন্তু আমাদের সুযোগ আছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করছি, হয়তো ইনস্ট্যান্টলি রেজাল্টটা পাওয়া দেখছি না আমরা, বাট আমি মনে করি আমরা পরিবেশটা তৈরি করতে সক্ষম হয়েছি। আপনার দলের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করে লেখা ছিল সংসদের আলোচনা না করে কোনো চুক্তি আপনারা বাস্তবায়ন করবেন না। আপনার দায়িত্ব নেওয়ার যদিও 3 দিন আগে চুক্তি ইন্টারিম করেছে, কিন্তু সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এআরটি সেটি নিয়ে পার্লামেন্টে কোনো আলাপ হয়নি। পরবর্তীতে আপনি জাপানের সঙ্গে কিংবা যে সৌদি ইম্প্যাক্ট যেটা ডিফেন্স প্যাক্ট সেটাতে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেগুলো নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা হচ্ছে না? দেখুন, এগুলো তো প্রথম কথা, পার্লামেন্ট সেশন এতদিন চলেছে অন্য একটা বিষয় নিয়ে, এখন যখন সেশন আবার শুরু হচ্ছে, তো এটা তো সুযোগ সময় এখনো চলে যায় না, ডিফেন্স প্যাক্ট নিয়ে আলোচনা হবে কি হবে না, সেটা যদি আমাদের সংসদ সদস্যরা চায় অবশ্যই আলোচনা হবে, কেন হবে না? আমরা তো চাই আলোচনা হোক, এবং আলোচনার মধ্য দিয়েই এটা আমাদের মানে কি করা উচিত দেশের এবং কি করা উচিত না সেটা কিন্তু ওখান থেকে বেরোয় আসতে পারে। তো আমি তো একজন সংসদ সদস্য হিসেবে আমি চাইবো এটা আলোচনা হোক। যুক্তরাষ্ট্রের এটা যে আলোচনা হয়নি, কিছু কোনো সংসদ সদস্য এই ব্যাপারে তুলেছিল কথা, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটার ব্যাপারে কি, এটা যেহেতু অলরেডি একটা ডান ডিল, এবং যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের যেই এজেন্ডা ছিল, সেই এজেন্ডাটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে আমরা আর কি দিতে পারি মোটা দাগে, হ্যাঁ। তো সেই অনুযায়ী কিন্তু যেই টার্মস অ্যান্ড কন্ডিশনে বাংলাদেশের সাথে চুক্তিটা হয়েছে, আপনি যদি অন্য দেশের কথা চিন্তা করেন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশে অনেক ভালো অবস্থা আছে। তো ইট ওয়াজ এ ম্যাটার অফ এগ্রিমেন্ট অর নো এগ্রিমেন্ট, ম্যাটার অফ এগ্রিমেন্ট অর নো এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্ট আমাদের হওয়াটাই কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের প্রাইভেট সেক্টরের জন্য ভালো হয়েছে বলে মনে করি। আচ্ছা, তার মানে আপা আগামীতে কোনো চুক্তি যদি আমরা যে কোনো বাইরের রাষ্ট্রের সঙ্গে করি সেটি নিয়ে সংসদে আলোচনা করব? হ্যাঁ, সংসদে আলোচনা তো হতেই পারে। আপনার যে কোনো সংসদ সদস্য, ইভেন আমাদের বিএনপি সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, যে কোনো সংসদ সদস্য এটা নিয়ে আলোচনা করতে পারে, এবং আলোচনা করার জন্য আলোচনাটা হলেই বরঞ্চ এটা আরও বেশি স্বচ্ছ হবে। কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে শুধুমাত্র আপনার সাবেক কলিগ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি ছাড়া আর কেউই তাহলে কেন আলোচনাটা করলেন না বা করতে দিলেন না আপনারা? আমরা তো করতে না দেওয়ার কেউ না, মানে ওনারা কেউ তোলে নাই। হ্যাঁ, এটা আমি তো নিজেই সংসদে বসি প্রতিদিন, তো এখানে কোনো প্রশ্ন উত্তরও ওই ইস্যুটা আসে নাই, যে তুলেছে সে উত্তরও পেয়েছে হয়তো, হ্যাঁ, কিন্তু এ নিয়ে তো কোনো আলোচনা হয়নি। আলোচনা হলে অবশ্যই সেটা মুক্ত আলোচনা, তো সংসদে যে প্রশ্ন উঠে সেটা নিয়ে কিন্তু আপনারা দেখেন মুক্ত আলোচনা হয়। জি আপা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন অনেক মানুষ, একজন মন্ত্রী আছেন, আপনারা দুজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রীর সরাসরি না থাকলে পররাষ্ট্র বিষয়ে প্রধানমন্ত্রীকে অনেকেই বুদ্ধি পরামর্শ দেন, বিশেষ সহকারীরা আছেন, আমাদের বেশ কয়েকজন সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত আছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা কি একটু বেশি মাথা ভারী হয়ে গেল, নাকি আসলে আমাদের চ্যালেঞ্জও বাড়লো, আসলে সেই কারণে আমাদের হিউম্যান রিসোর্স বেশি দরকার হচ্ছে? I think in this day and age, পররাষ্ট্র আমি তো মনে করি অন্য যে কোনো মন্ত্রণালয়ের চেয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ, ভালনারেবল এবং ইম্পর্ট্যান্ট মন্ত্রণালয়। আমি কাজ করতে গিয়ে সেদিন একটা আমাকে আমাদেরই একজন সহকর্মী মন্ত্রণালয়ের দিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করেছিলেন, অর্গানোগ্রামটা আমাকে দেখালেন।
ওই অর্গানোগ্রামে 1980-তে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উনি রেখেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য যে কোনো মন্ত্রণালয়ের চেয়ে। সেই অনুযায়ী কিন্তু আপনার লোকের সংখ্যা খুব একটা বাড়েনি এত বছর পরেও, কারণ আপনার লোক অনেকে থাকতে পারে, বাট এফিশিয়েন্ট যোগ্য লোক পাওয়ার, হ্যাঁ এফেক্টিভ লোক, এফিশিয়েন্ট লোক, এফেক্টিভ লোক এবং পাওয়াটাও কিন্তু এটা মানে অনেক সময় থাকে না। তো অবশ্যই আমরা তো চাই যে আমাদের যে মিশনগুলো আছে সেই মিশনগুলোকে আরও ফাংশনাল করা, আরও কর্মক্ষম করা, যাতে তারা সরকারের যে এখন বর্তমান ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোর উপর আলোকপাত করে তারা যেন ট্রেড, শ্রমবাজার, কর্মসংস্থান এই বিষয়গুলো তারা অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারে। আমাদের কনসুলার সেবাটা আরও সহজীকরণ করা, আরও ভালোভাবে যাতে সেবা দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্রনীতির সঙ্গে তো দলের রাজনীতিও খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে দলের যে দর্শন। ফলে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্ব আপনারা যারা পালন করছেন তাদের একটা বড় অংশ অরাজনৈতিক মানুষ। ধরেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি টেকনোক্র্যাট কোটায় এবং তিনি বিএনপি প্রত্যক্ষভাবে করেন না, আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ারও কোনো খবর আমরা জানি না। যিনি আমাদের আরেকজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি যদিও দলের বড় পদে আছেন, যুগ্ম মহাসচিব, কিন্তু তিনিও নির্বাচিত সংসদ সদস্য না। ফলে এই জায়গাটা আসলে আপনারা কিভাবে সামাল দেবেন? এটা কি মূলত তাহলে প্রধানমন্ত্রী দেখভাল করবেন? কোনটা প্রধানমন্ত্রী মানে পররাষ্ট্র নীতির চূড়ান্ত যে বাস্তবায়ন বা চূড়ান্ত বাস্তবায়ন পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে। শুনেন, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে অরাজনৈতিক। এভরিবডি ইজ পলিটিক্যাল। হ্যাঁ, আমরা ডাইরেক্টলি পলিটিক্স করি, দলের কর্মী দেখে আমাদের উপরে সিল ছাপ্পড় পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি সুশীল সমাজ দেখেন, ওখানে প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক ব্যক্তি, মানে ভিতরে সবাই রাজনীতি করে, সবারই একটা পলিটিক্যাল ওপিনিয়ন আছে, সবাই কিন্তু পলিটিক্যাল মাইন্ড আছে, সবার পলিটিক্যাল চিন্তা আছে। তো এভরিবডি ইজ পলিটিক্যাল। এবং আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশের একটা সুন্দর ভবিষ্যতের জন্য কি ধরনের পররাষ্ট্র নীতি হওয়া উচিত সেটার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। অবশ্যই আমাদেরকে তো মাননীয় প্রধানমন্ত্রী গাইডেন্স দিচ্ছেন, ওনার নেতৃত্বে আমরা চলছি, কিন্তু আই বিলিভ ফরেন মিনিস্ট্রি ইজ ওয়েল ইকুইপড to handle the foreign policy. জি আপা, সার্ক নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সার্কের প্রতিষ্ঠাতাও বিএনপিরও যিনি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিও বটে। ফলে কিন্তু সার্কটা যে কারণে একেবারেই মৃতপ্রায় সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের ভেতরের দ্বন্দ্ব। ফলে আমরা কি আদৌ সার্ক নিয়ে খুব বেশি দূর এগোতে পারবো? আমরা তো এগোতে চাই, আমাদের ম্যানিফেস্টোতেও আছে এটা তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা দায়িত্বের মধ্যে পড়ে সার্ক রিভাইভ করা। কারণ যেহেতু আমরা আবার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে সরকার গঠন করার, সার্ক যেহেতু শহীদ জিয়ার ভিশন ছিল এবং যেই কারণে উনি সার্ক তৈরি করেছিলেন যে রিজিওনাল কানেক্টিভিটি, এটা যদি সচল থাকতো এই সার্কভুক্ত দেশগুলোর আরও অনেক এগিয়ে যেতে পারতো অর্থনীতির দিক দিয়ে। আমরা আশাবাদী, আমরা এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছি। ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা থাকলেও আমরা চেষ্টা করব যে এই নেক্সট ইউএন অ্যাসেম্বলিতে সার্কের উপরে একটা প্রোগ্রাম করার, ওখানে যেহেতু সকলেই থাকবে, চেষ্টা করছি। এবং সার্কের আমরা সকল যারা দেশগুলো আছে সার্কভুক্ত দেশ, সবার সাথে কিন্তু আমি ভিন্নভাবে কথা বলেছি এবং প্রত্যেকেই কিন্তু ইন্টারেস্টেড। হ্যাঁ, এবং আমি এটা বারবার করে বলেছি যে অনেকেই including India, কারণ India has to realize that because for one country the whole SARC cannot suffer. ঠিক আছে, এটা তো রিয়েলাইজ করতে হবে। এটা শুধু একটা দেশের মানুষ না, একটা দেশের না, প্রত্যেকটা দেশের জনগণের প্রশ্ন, তাদের ভাগ্যের প্রশ্ন। তো সেই লক্ষ্যে ইন্ডিয়া যখন আমরা বায়োল্যাটারাল কথা বলি, ওয়ান টু ওয়ান কথা বলি, তারা এগ্রি করেন। তো আমরা আশা করবি যে তারা সেই এগ্রিমেন্টে থাকবেন। এবং আমি আবারও বলি যে বিমস্টেক আছে, এখন বিমস্টেক বাংলাদেশ বিমস্টেক চেয়ার করছে। তো সুতরাং বিমস্টেক এবং সার্ক খুব ভালোভাবেই একই সাথে কোএক্সিস্ট করতে পারে, ফাংশনাল করতে পারে, কারণ দুটোর ম্যান্ডেট ভিন্ন, দুটোর চরিত্র ভিন্ন এবং দুটোর এজেন্ডাও ভিন্ন। আমার শেষ প্রশ্ন হচ্ছে জ্বালানি কূটনীতি নিয়ে, এবং জ্বালানি কূটনীতি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ধরেন এলএনজির জন্য বিশেষ কিছু দেশের উপর নির্ভর করছি, আমাদের প্রতিবেশী ভারত থেকে বিদ্যুৎ আসে, পাইপলাইনে ডিজেল আসে, কিন্তু আমরা অল্টারনেটিভ মার্কেট
কেন খোঁজ করছে না? যেমন ব্রুনাই দারুসালাম আমাদের গ্যাসের জন্য একটা এলপি গ্যাসের জন্য, এলএনজির জন্য ভালো হতে পারে। ভারত থেকে আমরা আরও বেশি হয়তো ডিজেল সহজ আমদানি করতে পারি। রাশিয়া থেকে নিষেধাজ্ঞা আছে, কিন্তু রাশিয়ার তেলও আমদানি করতে পারি। এই জায়গাগুলো আপনাদের ভাবনায় আছে কিনা? অবশ্যই আমাদের এনার্জির সমস্যা সমাধানের জন্য আমরা একাধিক সোর্স কিন্তু ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সর্বাধিক সহযোগিতা করছি জ্বালানি মন্ত্রণালয়কে। আমরা ইতিমধ্যে আলজেরিয়ার সাথে আমি ব্যক্তিগতভাবে একাধিকবার মিটিং করেছি। আমাদের আলজেরিয়া তারা ইন্টারেস্টেড আমাদের সাথে একটা এগ্রিমেন্টে আসার। আমাদের এনার্জি মিনিস্টার এনার্জি মন্ত্রণালয় থেকে ওখানে যাওয়ার কথা ভিজিটের। আমাদের এনার্জি মিনিস্টার এখন এই মুহূর্তে ইন্দোনেশিয়া সফর করছেন এই এলএনজি গ্যাস কারণে, ওদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে। আপনি জানেন যে কাতার গিয়েছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওখানেও কাতারেও কিন্তু এনার্জি নিয়ে কথা হয়েছে এবং ওখানেও আমরা বেশ আশাবাদী কাতারের সাথে হবে। লিবিয়ার সাথে কথা হচ্ছে, আলজেরিয়ার সাথে কথা হচ্ছে, সেটা বললাম। ইকুয়েটরিয়াল গিনি, তাদের প্রচুর পরিমাণে এলএনজি গ্যাস মজুদ আছে এবং সেখানেও কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের করার। ও আরও কিছু আফ্রিকার দেশ আছে যেখানে আমরা এনার্জির জন্য তাদের সাথে কথা বলছি। তো এই কাজ, এবং চায়নাও কিন্তু আমাদেরকে একটা আশ্বস্ত করেছে। এই বিভিন্ন মানে একাধিক সোর্স কিন্তু আমরা চেষ্টা করছি এবং ব্যয় সেই হিসাব করে দেখেন, ব্যয় কিন্তু অলরেডি উই আর ওভার, মানে ব্যয়টা তো অপরিসীম। এখানে আপনার অত্যন্ত ব্যয়বহুলভাবে আমাদের সক্ষমতা না থাকার সত্ত্বেও কিন্তু আমাদের এটা পারচেস করতে হচ্ছে এবং সময়টাই হচ্ছে মেইন, সময়টাই ফ্যাক্টর। যে আমাদের যেহেতু ক্রাইসিসটা এখন হচ্ছে, এই সময়ের মধ্যে আমরা যত শীঘ্রই যত তাড়াতাড়ি এই দেশগুলোর সাথে আমরা এগ্রিমেন্টে গিয়ে আনার ব্যবস্থা করতে পারি গ্যাস। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দর্শক, আমরা কথা বলছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাবানা ওবায়দ ইসলামের সঙ্গে। আলোচনা যে পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।